ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল। আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তৃতীয় ক্লাস। অলরেডি আমরা দুটো ক্লাস করে ফেলেছি। যারা সেই দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই দুটো ক্লাস প্রথমে দেখে নেবে। এবং প্রতিদিনের মতো একই কথা, যে তোমরা খাতা পেন নিয়ে এই ক্লাসটি দেখতে শুরু করো এবং ভালো সাউন্ড কোয়ালিটির জন্য অবশ্যই তোমরা হেডফোন ব্যবহার করো। যাই হোক, আজকের ক্লাসের প্রথমে একটা কোয়েশ্চেন লিখে রেখেছি। এই প্রশ্নটা এসএলএসটি 2025-এ এসেছে অলরেডি, ওই জন্যই লিখে রাখা আছে। তো এটার সলিউশন আমরা কিভাবে করব, এটা গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে এই ধরনের সলিউশন গুলো করতে হয়। তো বলেছে, দেখো, এফ ফ্রম জেড টু জেড বি ডিফাইন্ড বাই এফ অফ এন ইকুয়াল টু -1 এর পাওয়ার এন, যেখানে এন বিলংস টু জেড ইন্টিজার। জি ফ্রম জেড টু জেড, জি একটা ম্যাপিং, ডিফাইন্ড বাই জি অফ এন ইকুয়াল টু 2n, মানে জি এন টার ভ্যালু হচ্ছে 2n, এফ এন এর জায়গাতে বসবে -1 এর পাওয়ার n। তাহলে পরে জি অফ জি কম্পোজিশন এফ, এই জি কম্পোজিশন এফ এর ভ্যালুটা প্রথমে বের করতে বলা হচ্ছে। জি কম্পোজিশন এফ মানে হচ্ছে জি অফ এফ। ওকে, এখানে এফ এন আছে তাই জি অফ এফ এন হবে, জি অফ এফ। এবার এফএন এর ভ্যালু তো আমরা প্রত্যেকে জানি, সেটা দেওয়া রয়েছে। তাহলে জি অফ কি হবে, এফএন মানে হচ্ছে -1 এর পাওয়ার এন। এখন জি অফ এন মানে 2n, কিন্তু এন এর জায়গাতে এইখানে আছে -1 এর পাওয়ার এন। তাহলে পরে আমরা এখানে কি বসাতে পারবো, 2n এর পরিবর্তে আছে -1 এর পাওয়ার এন, তাহলে 2 ইন্টু -1 এর পাওয়ার এন। এই হলো একটা ভ্যালু, বুঝতে পারা গেছে। দ্বিতীয় বলছে এফ কম্পোজিশন জি। এফ কম্পোজিশন মানে কি, এফ অফ জি এন। এবার জিএন মানে কি, এফ অফ জিএন। জিএন মানে হচ্ছে 2n। তাহলে এফ অফ এন যদি হয় তাহলে সেটা -1 এর পাওয়ার এন হবে। তাহলে এখানে এন এর জায়গাতে বসে আছে 2n, তাহলে এটা উত্তর হবে -1 এর পাওয়ার এন এর পরিবর্তে কি হবে, 2n। এফ অফ এন, এন এর জায়গাতে এখন 2n বসে আছে, এন ছিল তাহলে সেটা হয়ে গেল 2n। তাহলে মাইনাসের যেহেতু পাওয়ারে জোর আছে, জোর সংখ্যা 2n মানে জোর সংখ্যা, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটার উত্তর 1 হলো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার -2 ইন্টু -1 এর পাওয়ার n এবং হচ্ছে 1, যেখানে অবশ্যই n বিলংস টু জেড। তাহলে অপশন এ যে উত্তরটা, সেই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, খাতা পেন নিয়ে তোমরা অবশ্যই বসেছো। তো তোমরা প্রথমে লেখো একটা ডেফিনেশন, আজকের ক্লাসের প্রথম ডেফিনেশন। কার ডেফিনেশন? ডেফিনেশন হচ্ছে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন জিনিসটা কি? এ ম্যাপিং, লেখো, এ ম্যাপিং এফ, এফ একটা ম্যাপিং ফ্রম এ ক্রস এ টু এ ইজ কল্ড বাইনারি কম্পোজিশন। And we denoted it by, কিভাবে দেখায় এটাকে? এটাকে এই কম্পোজিশনের চিহ্ন আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে সার্কেলও বলি আবার নটও বলি, অথবা একে আমরা স্টার দিয়েও দেখাতে পারি, অথবা আমরা একে প্লাস তাকে সার্কেল দিয়ে ঘিরে দেওয়া, এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। ব্যাপারটা কেমন সেটা বলছি। কম্পোজিশন মানে শর্ট ফর্মে মনে রাখবে যে একটা সম্পর্ক। কি সেই সম্পর্ক, সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে।
যেমন কন্ডিশন বলা থাকবে সেই হিসাবে থাকবে, এবার কখন কোনটা অ্যাপ্লাই হবে সেই কন্ডিশনের উপর কিন্তু যাবে। আর এখানে কিন্তু এফ মানে হচ্ছে কিন্তু বাইনারি কম্পোজিশন। কার? একটাই হচ্ছে বাইনারি কম্পোজিশন, কার? সেটা নটের সাপেক্ষে হতে পারে, বা সার্কেলের সাপেক্ষে হতে পারে, স্টারের সাপেক্ষে হতে পারে, প্লাসের সাপেক্ষে হতে পারে, সেটা কন্ডিশন অনুযায়ী আমাদের দেখতে হবে। কেমন ব্যাপার, যেমন উদাহরণ লিখতে থাকো আমার সাথে, তাহলে পরে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্লাস, প্লাস কম্পোজিশন such that n ক্রস n টু n, অবশ্যই nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, তার মানে n ক্রস n, তাহলে আমরা যখন রিলেশন পড়েছিলাম a ক্রস a, তখন কি জেনেছিলাম যে সেইটা কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে ধরো 1, তাহলে প্লাস এর রেসপেক্টে, তাহলে 1, 2 যখন পুট করবো তার আউটপুটটা কি হবে? 1 + 2 হবে। তাহলে এটা সমান 3। তাহলে 3 কি ন্যাচারাল নাম্বার? 3 অবশ্যই ন্যাচারাল নাম্বার। তারপরে এইটা একটা বাইনারি কম্পোজিশন হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছো? বা হয়তো বললাম কোনের রেসপেক্টে কিভাবে সলভ দ্যাট, n ক্রস n টু n, এটা কি বাইনারি কম্পোজিশন? আমি যদি নিই যে 1, 2, তাহলে তার আউটপুটটা কি হবে? সেটা কিন্তু 1 × 2 মানে 2 আসে। তাহলে 2 অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এটা একটা বাইনারি কম্পোজিশন। এখন যদি বিয়োগের ক্ষেত্রে বলি, বিয়োগের ক্ষেত্রে না, যে n ক্রস n, n ক্রস n টু n, বললাম রিলেশন তখন দেখা যাবে, আরো উদাহরণ যখন করবো তখন ব্যাপারগুলো আরো বেশি সহজ হয়ে যাবে। তাহলে একটা বিয়োগের ক্ষেত্রে এখন যদি আমি 1 আর 2 নিই, মাইনাস যদি করি, তাহলে মাইনাস চলে আসবে, মাইনাসটা তো আর ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে না। তাহলে কি বাইনারি কম্পোজিশন হবে না এই ক্ষেত্রে, কারণ বিয়োগ যেটা, মাইনাস যেটা, সেটা কিন্তু সবসময় ন্যাচারাল নাম্বার হচ্ছে না। ওকে, এই যে গুণ, প্লাস, বা এই যে নট বা স্টার, এদের দ্বারা কিন্তু বাইনারি কম্পোজিশনটাকে দেখানো হয়। ওকে, এবারে পরে পয়েন্ট করো, ডেফিনেশন লেখা একটা, সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ড। তার ডেফিনেশন গ্রুপ ওয়ার্ড। গ্রুপ ওয়ার্ডের ডেফিনেশনটা কি? ওকে, যদি এই জি কমা সার্কেল বা জি কমা নট বা জি কম্পোজিশন, সেটা একটা হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচার, এইটাকে আমরা গ্রুপ ওয়ার্ড বলি। GROUPOID, গ্রুপ ওয়ার্ড আমরা এটাকে বলবো। কিন্তু কখন বলবো? আমরা তখনই এটা গ্রুপ ওয়ার্ড বলবো যখন এটা ক্লোজার প্রপার্টিটা মেনে চলবে। কোন প্রপার্টি মানবে? ক্লোজার, CLOSUR, ক্লোজার প্রপার্টি যখন মেনে চলবে। ক্লোজার প্রপার্টি মানে কি ব্যাপারটা? ধরো জি একটা সেট, সেই সেটের ভেতরে একটা এলিমেন্ট আছে ই, এ, এ বিলংস টু জি। আরো একটা এলিমেন্ট হচ্ছে বি, সেটাও কিন্তু সেই জি সেটের মধ্যে রয়েছে। এখন যদি দেখা যায় যে এ আর বি এর যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটাও যদি জি এর মধ্যে থাকে, তখনই আমরা কিন্তু তাকে গ্রুপ ওয়ার্ড বলবো। কম্পোজিশন মানে কি? কম্পোজিশন যদি যোগ থাকে তো যোগটা থাকবে তার মধ্যে, যদি বিয়োগের কথা বলা হয় তাহলে বিয়োগ সেখানে থাকবে, তখনই সেটা কিন্তু গ্রুপ ওয়ার্ড হবে। কথা বুঝতে পারা গেছে? যেমন উদাহরণ লেখো একটা, তাহলে ব্যাপারগুলো আরো একটু ভালো করে বুঝতে পারবে। যেমন আমি বললাম যে n, প্লাস এটা কি গ্রুপ ওয়ার্ড হবে কি হবে না? তাহলে আমি যে কোনো একটা এলিমেন্ট নিলাম, সেই এলিমেন্টের ন্যাচারাল নাম্বার অবশ্যই, তাহলে সেটা নিলাম হয়তো 0, তাহলে 0 অবশ্যই সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আরেকটা নিলাম হয়তো 3, তাহলে 3টাও ন্যাচারাল নাম্বারে আছে, অসুবিধা নেই।
এখন যোগের রেসপেক্টে তাহলে যদি আমরা 0 + 3 করি তা সেটা কত আসবে? তাহলে 3 অবশ্যই ন্যাচারাল নাম্বারের সেটে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই n, প্লাস যেটা সেটা অবশ্যই গ্রুপ পয়েন্ট। কথাটা বোঝাতে পেরেছি না পারি? বললাম যে n, ডট n, সেটা কি গ্রুপ পয়েন্ট হবে? সেটা অবশ্যই গ্রুপ পয়েন্ট হবে। কারণ n এর ভেতর থেকে আমরা সেটা অবশ্যই গ্রুপ পয়েন্ট হবে যদি আমরা n এর ভেতর থেকে যে কোনো এলিমেন্ট নিই এবং তাদের যদি কম্পারিজন করে গুণের ক্ষেত্রে এখানে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে। যে কোনো এলিমেন্ট তুমি নিতে পারো, গুণের ক্ষেত্রে হবে। কিন্তু আমি যদি বলি যে n, মাইনাস, তাহলে এটা কি গ্রুপ পয়েন্ট হবে? এটা কিন্তু গ্রুপ পয়েন্ট হতে পারবে না। কারণ যদি আমরা বিয়োগের ক্ষেত্রে যাই তখন সেটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে সবসময় যে থাকবে তার কিন্তু কোনো ভরসা নেই। কারণ যেমন ধরো বললাম যে 3 একটা সংখ্যা, একটা এলিমেন্ট যেটা ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, আবার 4ও আছে, তাই কি না? তাহলে এখন যদি আমরা বিয়োগের ক্ষেত্রে করি তাহলে 3 থেকে 4 বাদ দিই, -1। তাহলে -1 সেটা কিন্তু ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু এটা গ্রুপ পয়েন্ট হলো না। তাহলে আশা করি গ্রুপ ওয়ার্ডের যে ডেফিনেশনটা সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে গ্রুপ ওয়ার্ড কখন হবে? সহজ ব্যাপার, যে ক্লোজার প্রপার্টি যদি মেনে চলে তাহলে পরে গ্রুপ ওয়ার্ড হবে। পরের পয়েন্ট পড়ো। পরের পয়েন্ট হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ, সেমি গ্রুপের ডেফিনেশনটা কি? সেমি গ্রুপ তখনই হবে যখন ক্লোজার প্রপার্টি মানবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটিভও হবে। আচ্ছা, ক্লোজার প্রপার্টি মানার মানে কি? ক্লোজার প্রপার্টি যে মানবে সে কে? সে হচ্ছে গ্রুপ ওয়ার্ড। তার মানে যদি দেখা যায়, যদি জি, জিরো বা সার্কেল এটা গ্রুপ ওয়ার্ড, এই গ্রুপ ওয়ার্ডটা বাইনারি কম্পোজিশন যদি দেখা যায় যে অ্যাসোসিয়েটিভ হচ্ছে, এই গ্রুপ ওয়ার্ডের বাইনারি কম্পোজিশন সেটা যদি হয় অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ যদি হয় তখনই আমরা কিন্তু তাকে সেমি গ্রুপ বলতে পারবো। কেমন অ্যাসোসিয়েটিভের ব্যাপারটা কি? যেমন ধরো একটা এলিমেন্ট, 3টে এলিমেন্ট নিলাম, এ, বি, সি। এই 3টে এলিমেন্ট আমরা জি সেট থেকে নিয়েছি। তাহলে পরে যদি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি এটা সমান হয় এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, এইটা যদি হয় তখন কিন্তু হবে সেটা সেমি গ্রুপ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরে সেমি গ্রুপ কে কে হতে পারে তার উদাহরণ। ওকে, তাহলে জেড প্লাস, জেড প্লাস কি সেমি গ্রুপ হবে? অবশ্যই সেটা সেমি গ্রুপ হবে। ওকে, কিন্তু যদি জেড মাইনাসের কথা বলি তাহলে কিন্তু সেটা সেমি গ্রুপ হতে পারবে না। নেক্সট, সেমি গ্রুপের পরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা মনোয়েড। মনোয়েড লেখো তাহলে বেশি ভালো হয়। মনোয়েডের ডেফিনেশন কি? মনোয়েডের ডেফিনেশন কি? না তো সেটা ক্লোজার প্রপার্টি হবে, অ্যাসোসিয়েটিভ হবে, তার সঙ্গে তার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। লেখো, ক্লোজার, তার সঙ্গে হবে অ্যাসোসিয়েটিভ, তার সঙ্গে তার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। ওকে, এখন আইডেন্টিটি এলিমেন্ট এই ব্যাপারটা কি সেটা একটু পরে বলছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপ হতে গেলে কি হতে হবে? তাকে ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হবে। লিখতে থাকো। তার সঙ্গে সেটা অ্যাসোসিয়েটিভ হবে,
তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তার সাথে তার ইনভার্সও কিন্তু থাকবে। ওকে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, এই যে চারটে রয়েছে শর্ত, এই চারটে শর্ত যদি কোনো একটা সেট সেটাকে মেনে নেয়, তখনই আমরা সেই সেটটাকে কিন্তু বলবো গ্রুপ। কথা বুঝতে পারা গেছে? ক্লোজার হবে, সেটা অ্যাসোসিয়েটিভ হবে, সেটা আইডেন্টিটি আইডেন্টিটি থাকবে তার, এবং তার ইনভার্সেরও কিন্তু অস্তিত্ব থাকবে। যদি এই চারটে প্রপার্টি কেউ হোল্ড করে যায়, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে যে সেটা হয়ে যাবে গ্রুপ। আচ্ছা, এবারে আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স কি করে বের করবো সেই বিষয়টা আমরা আসি। তো ডেফিনেশন অফ আইডেন্টিটি এলিমেন্ট লেখো। ডেফিনেশন অফ আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট ব্যাপারটা কি সেটা দেখো। জি কমা সার্কেল। ওকে, এটা কি? এটা একটা গ্রুপয়েড। এই যে গ্রুপয়েড, এই গ্রুপয়েডের একটা এলিমেন্ট এ, তার মানে আমরা বলতে পারি এ বিলংস টু জি। এবার ওই গ্রুপের ভেতরে থাকা অন্য একটা এলিমেন্ট এর সাথে সেই এলিমেন্টে যদি কম্পোজিশন করি, তাহলে যদি আবার এ হয়ে যায়, বা বলতে পারি যে ওই গ্রুপের মধ্যে থাকা একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সঙ্গে যদি এ এর কম্পোজিশন করি, তাহলে যদি এ হয়ে যায়, তাহলে পরে ওই এলিমেন্টটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। কথা বুঝতে পারবে? আইডেন্টিটি এলিমেন্ট আমরা ই দ্বারা প্রকাশ করি, ওই জন্য আমরা লিখলাম এ কম্পোজিশন ই। সেটা যদি এ হয় এবং ই কম্পোজিশন এ সেটাও যদি এ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কেমন ব্যাপার? ধরো আমি একটা ইন্টিজার সেট নিলাম জেড, ধরো কয়টা নিলাম জেড কমা প্লাস। ওকে, প্লাসের, তাহলে এর ভেতরে একটা এলিমেন্ট আছে সিক্স। তাই বললাম সিক্স এর আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে যোগ করে। তাহলে সিক্স এর সাথে কি এমন একটা সংখ্যা যোগ করব যাতে করে সিক্স ই থাকবে, বা বলতে পারি যে কি এমন একটা এলিমেন্ট তার সাথে সিক্স কে যোগ করলে সিক্স ই থাকবে। তাহলে যেইটাকে যোগ করছি সেটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এইখানে আইডেন্টিটি এলিমেন্টটা হয়ে গেল কিন্তু জিরো, যোগের রেসপেক্টে, হ্যাঁ কিনা? এবং এই জিরোটা জেড এর ভেতরে অবশ্যই আছে। বা আমি বললাম যে এন কমা ডট, গুণের ক্ষেত্রে বলছি, এই ডট মানে কিন্তু গুণের ক্ষেত্রে। এবার এখানে একটা এলিমেন্ট ছয় নিলাম, তাহলে এখানে কোশ্চেন কি যে সিক্স এর সাথে কোন একটা এলিমেন্ট গুণ করে দিলে ছয় হবে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে কোন একটা এলিমেন্টের সঙ্গে ছয়ের যদি গুণ করি তাহলে যেন ছয় ই থাকে, সেই এলিমেন্টটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো। তাহলে অবশ্যই ছয়ের সাথে এক গুণ করলে ছয় হবে, তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট ই তার ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু হচ্ছে ওয়ান, এবং যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে জিরো। ওকে, এবারে আসি ইনভার্সের কথা, যে ইনভার্স ব্যাপারটা কি। যদি এগুলো তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো, তবুও আরেকবার করে বলে দেওয়া ইনভার্স, কারণ এসএলএসটি তে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, ইনভার্সের ব্যাপারটা কি সেটা না। ধরো একটা এলিমেন্ট এ, যেটা আমি নিয়েছি ওই জি যে সেটটা, সেই সেটটা থেকে। এখন জি সেট সেটা ন্যাচারাল নাম্বারের সেট হতে পারে, সেটা ইন্টিজারের সেট হতে পারে, সেটা যে কোনো সেট হতে পারে। এখন যদি দেখি কখনো এমন ঘটনা ঘটে যে এ এর সাথে কম্পোজিশন করছি এ ড্যাশে, এমন একটা এলিমেন্টের, যাতে করে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে, বা এ ড্যাশ একটা এলিমেন্ট তার সাথে কম্পোজিশন করছি এর, তখনও দেখছি যে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে। যদি এই কন্ডিশন ঘটে, তখন আমরা এই এ ড্যাশ কে আমরা বলবো যে এ এর ইনভার্স, ইনভার্স অফ এ। কথা বুঝতে পেরেছো? তাহলে ইনভার্সের ব্যাপারটা কি, যে আমি একটা, যাতে করে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে। যেমন আমি
নিলাম জেড কমা প্লাস। এই জেড কমা প্লাস থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, আগের মতো আমি 6 নিলাম। তাহলে এই 6 এর আইডেন্টিটি এলিমেন্ট কি বলেছিলাম যোগের ক্ষেত্রে? 0। তাহলে 6-এর সাথে যোগের যোগের কম্পোজিশন কার সাথে করলে পরে আইডেন্টিটি এলিমেন্ট 0 চলে আসবে, কারণ যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট 0। তাহলে অবশ্যই -6। তাহলে এই -6 কি? -6 ইজ ইনভার্স, আর ইনভার্স অফ 6। তাহলে 6-এর যে ইনভার্স সেটা এখানে কিন্তু হয়ে গেল -6 বা n কমা ডট, n কমা ডট। এই একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার রয়েছে, এইখানে আমি নিলাম 6। তাহলে 6-এর সাথে ডট আছে মানে গুণ আছে, কি এমন গুণ করব যাতে করে গুণের আইডেন্টিটি এলিমেন্ট 1 চলে আসে? তাহলে অবশ্যই 6-এর সাথে 1/6 গুণ করবো, তাহলে পরে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাবো, তারপরে ইনভার্স পেয়ে যাবো। তার মানে আমরা বলতে পারবো যে 1/6 ইজ এ ইজ ইনভার্স অফ 6। কথা কি বুঝতে পেরেছো পারোনি? তাহলে পরে এই g, 0 যেটা বলছি, অর্থাৎ এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা, তার কম্পোজিশনটা কি রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে পরে আমরা ইনভার্স বের করতে পারবো, আইডেন্টিটি এলিমেন্টও কিন্তু বের করতে পারবো। এখন কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে লেখানো। 1 নম্বর কন্ডিশনে লেখা, 1 নম্বর নোট লিখে, নোট আছে। যদি জি কমা সার্কেল এই অ্যালজেব্রিক স্ট্রাকচার ক্লোজার প্রপার্টি হোল্ড, ক্লোজার প্রপার্টি হোল্ড করে। ক্লোজার প্রপার্টি হোল্ড করা মানে কি? এ বি দুটো এলিমেন্ট সেটা নেওয়া হয়েছে জি থেকে, তাহলে পরে এ কম্পোজিশন বি সেটাও যেন জি এর ভেতরে থাকে, তখনই এইটাকে আমরা বলতে পারবো গ্রুপ। তখনই আমরা এটাকে বলতে পারবো গ্রুপ ওয়াইড। ওকে। দ্বিতীয়, জি কমা সার্কেল এই অ্যালজেব্রিক স্ট্রাকচার যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে দেয়। তার মানেটা কি? ক্লোজার, ক্লোজার তো উপরে লিখলাম, আচ্ছা এখানে লিখে দিচ্ছি। ক্লোজারের কন্ডিশন এ কমা বি যেটা নেওয়া হয়েছে জি থেকে, তাহলে পরে এ কম্পোজিশন বি সেটা জিতে থাকতেই হবে, ক্লোজার হলো। আর অ্যাসোসিয়েটিভ কন্ডিশন কি? অবশ্যই যে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি এটা সমান হতে হবে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তাহলে পরে এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে ক্লোজার আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে যায় তখন সেই ক্ষেত্রে এটা তৈরি হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে গ্রুপ এখনো কিন্তু তৈরি হয়নি। 3 নম্বর কন্ডিশন, এই জি কমা সার্কেল এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে, তারপর দেখছি অ্যাসোসিয়েটিভও হোল্ড করে যাচ্ছে, তারপরে যদি দেখা যায় যে এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে পরে এইটা হয়ে যাবে মনোয়েড, আইডেন্টিটি এলিমেন্ট মনোয়েড। চতুর্থ, এই জি কমা সার্কেল এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা
যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে, তার সাথে সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে যায়, তার সাথে আইডেন্টিটিও পেলাম প্রত্যেকটা এলিমেন্টের। তারপর যদি ইনভার্সও পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তৈরি হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছো কি পারো? গ্রুপ তৈরি হয়ে গেল। 5 নম্বর। এবার যদি তুমি দেখো যে একটা গ্রুপ ওয়াইড হয়েছে, গ্রুপ ওয়াইড হয়েছে মানে ক্লোজার প্রপার্টি মেনেছে, তার সাথে যদি কমিউটেটিভ হয়, তাহলে পরে সেটা হবে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড। কমিউটেটিভ গ্রুপ, কথা বোঝা গেছে? আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি মানে কি? যে এ বি এই দুটো এলিমেন্ট জি থেকে পাওয়া যাচ্ছে। এবার দেখা যাচ্ছে এ কম্পোজিশন বি যেটা হচ্ছে, বি কম্পোজিশন এও সেটাই হচ্ছে। এই ধরনের কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায়, তখনই সেটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেল। কথা বুঝতে পেরেছি? কারণ আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যায় যদি, তাহলে সেটা হয়ে গেল কিন্তু কমিউটেটিভ গ্রুপ ওয়াইড। 6 নম্বর, যদি দেখো কোনো একটা সেমি গ্রুপ, সেমি গ্রুপ মানে কি? সেমি গ্রুপ মানে হচ্ছে দুটো প্রপার্টি হোল্ড করবে, একটা হচ্ছে ক্লোজার, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তার সঙ্গে আরো একটা সেমি গ্রুপ আরো একটা প্রপার্টি কমিউটেটিভ হোল্ড করে গেল, তখন এটাকে আমরা বলবো কমিউটেটিভ সেমি গ্রুপ। ওকে, তারপরে লেখো, যদি মনোয়েড, মনোয়েড মানে কি? এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, মানে ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে এবং আইডেন্টিটি থাকবে। মনোয়েড তার সাথে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড হয়, তখন এটাকে আমরা বলবো কমিউটেটিভ মনোয়েড। তারপর লেখো গ্রুপ, মনোডের পরেই ছিল কি গ্রুপ। গ্রুপ মানে চারটা কন্ডিশন হোল্ড করবে, তার সাথে যদি পঞ্চম একটা কন্ডিশন কমিউটেটিভ সেটাও যদি হোল্ড হয়ে যায়, তখন এটাকে আমরা বলবো কমিউটেটিভ গ্রুপ। ওকে, খুব ভালো করে বুঝে নাও এই ব্যাপারগুলো, বোঝারই জায়গা রয়েছে। হ্যাঁ, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলে একটা প্রপার্টি হোল্ড করছে গ্রুপ ওয়াইড, ক্লোজার অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি হোল্ড করছে সেমি গ্রুপ, ক্লোজার অ্যাসোসিয়েটিভ তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে, মনোয়েড হয়ে যাবে তিনটে গ্রুপ, তিনটে প্রপার্টি হোল্ড করলে। আর যদি চারটে প্রপার্টি হোল্ড করে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স, তাহলে গ্রুপ হয়ে যাবে। এবার এগুলোর সাথে যদি অতিরিক্ত কমিউটেটিভ যদি প্রপার্টিটা হোল্ড করে, তখন গ্রুপ ওয়াইড হোল্ড করলে কমিউটেটিভ গ্রুপ ওয়াইড, কমিউটেটিভ সেমি গ্রুপ, কমিউটেটিভ মনোয়েড এবং কমিউটেটিভ গ্রুপ কিন্তু হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আচ্ছা, এবার কখন গ্রুপ হবে কখন কি হবে তার উদাহরণগুলো দিয়ে পরে তখন আমরা দেখছি, অসুবিধা নেই, আমরা উদাহরণ ডিরেক্টলি চলে আসবো, তাহলে ব্যাপারটা কিন্তু শুনবো। এই যে কমিউটেটিভ প্রপার্টির কথাটা বললাম, সেটা এই কমিউটেটিভ নামটা দেখো, ম্যাথমেটিশিয়ান অ্যাবেল বলে একজন ছিল, এই জন্য এটাকে কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপও কিন্তু বলা হয়। যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয়, কমিউটেটিভকে আমরা অ্যাবেলিয়ান প্রপার্টি কিন্তু বলি। একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন দিয়ে ব্যাপারগুলো শুরু করে, তাহলে বেশি সুবিধা। ফার্স্ট কোয়েশ্চেন, ক্লাস কি বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, এবং না বোঝা গেলেও অসুবিধা নেই। Let a binary composition, ক্লাসগুলো করতে গেলে অবশ্যই খাতা পেন নিয়ে করতে হবে। Not defined one,
যে বাই কিভাবে ডিফাইন করা আছে, এ কম্পোজিশন বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান, দেন the identity element is, আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে? অপশন এ বলছে এক হবে আইডেন্টিটি এলিমেন্ট, অপশন বি বলছে 0 হবে আইডেন্টিটি এলিমেন্ট, অপশন সি বলছে -1 হবে আইডেন্টিটি এলিমেন্ট, আর অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, একটা এলিমেন্ট তার সাথে অপর একটা এলিমেন্টের কম্পোজিশন হবে এবং যাতে করে সেই এলিমেন্টটাই ফিরে পাওয়া যায়। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি জানি যে এ কম্পোজিশন ই, এটা সমান কিন্তু এ হয়ে যাবে। এখন আমাদেরকে ডিফাইন কিভাবে করা আছে, এ কম্পোজিশন বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান। তাহলে এ কম্পোজিশন ই সমান কি লিখতে পারবো, এ প্লাস ই প্লাস ওয়ান, এটা লিখতে পারবো, এটা সমান এ। এবার উভয় পক্ষে যদি এ কেটে যায় তাহলে ই এর ভ্যালু হয়ে গেল মাইনাস, তাহলে এই মাইনাস ওয়ানটাই হয়ে গেল কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট। কেন? কারণ ই কে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ধরেছি, তাহলে -1 হয়ে গেল। দেখো ব্যাপারগুলো বুঝতে পেরেছো, খুবই সহজ বিষয়। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে যদি একটা প্রশ্ন করতাম যে ইনভার্সটা কত হবে, ইনভার্স কত হবে, যদি প্রশ্ন করতাম, এটা বলে দিলাম যে দা ইনভার্স অফ এ, এর ইনভার্সটা কি হবে? তাহলে ইনভার্সে কি শিখলাম, এ কম্পোজিশন এ ইনভার্স, এটা এটা সমান ই হতে হবে, একই। তাহলে পরে একই রকম ভাবে এটাকে কি লিখতে পারবো, এ প্লাস এ ড্যাশ প্লাস ওয়ান ইকুয়াল টু ই। আচ্ছা, ই তো আইডেন্টিটি এলিমেন্ট, সেটা তো আগেই পেয়ে গেলাম, মাইনাস, একই, -1 পেয়ে গেলাম। তাহলে পরে কি হবে, এ ড্যাশ সমান কি হবে, এ ড্যাশ সমান হবে -1, এদিকে যাবে ওয়ান, তাহলে -2 মাইনাস এ, এটা হয়ে গেল এ এর ইনভার্স, -2 মাইনাস এ, বা এটাকে এইভাবে লিখতে পারো, মাইনাস কমন নিয়ে 2 প্লাস এ, এটা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ মানে হচ্ছে এ এর ইনভার্স। আশা করি ব্যাপারটা বুঝেছে। তার মানে ইনভার্স পেতে গেলে তোমাকে আগে আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে রাখতে হবে, আগে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলে এবার এখানে আইডেন্টিটি এলিমেন্ট বসিয়ে ইনভার্সটা তোমার কিন্তু টুক করে বেরিয়ে গেল। যাই হোক, এবার পরের কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেন, দেখো এ কম্পোজিশন বি, এটা সমান যদি হয় এ প্লাস বি মাইনাস এ বি অন দা সেট কিউ, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বারের সেট, দেন the identity element, আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট অপশন এ বলছে 0 হবে, অপশন বি বলছে 1 হবে, অপশন সি বলছে -1 হবে, আর অপশন ডি বলছে কোনোটাই হবে। আইডেন্টিটি এলিমেন্ট আমাদের পেতে হবে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের আমাদের শর্ত কি, এ কম্পোজিশন ই, এটা সমান কিন্তু এ হয়ে যাবে। এখন যেটা ডিফাইন করা আছে এ কম্পোজিশন টি, সেই হিসাবে এ প্লাস ই মাইনাস এ ই, এটা সমান এ, হ্যাঁ কিনা? এখন এ আর এ তো কেটে যাবে, তাহলে ই যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে গেল 1 মাইনাস এ, এটা সমান 0। এখন হতে পারে ই সমান 0, হ্যাঁ কিনা? কখন, যদি এটা নট ইকুয়াল টু 1,
এ যদি নট ইকুয়াল টু ওয়ান হয়, কেন এ যদি ওয়ান হয় তাহলে তো এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ই সমান জিরো হতে পারে। অথবা এ যদি ওয়ান হয়ে যায় তখন কি হবে, ই এর তো ভ্যালু আর বের করতে পারবো না, তখন সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। হয়ে গেল। তাহলে পরে এই ক্ষেত্রে জিরো অপশনে আছে, কিন্তু সবচেয়ে পারফেক্ট উত্তর হবে অপশন ডি, অর্থাৎ নান যে উত্তরটা আছে সেই উত্তরটাই সঠিক উত্তর, কারণ ই এর এক্সাক্ট ভ্যালু বলতে পারছি না। যদি এখানে কন্ডিশন দেওয়া থাকতো রেশনাল নাম্বার, এ তো নট ইকুয়াল টু ওয়ান যদি হয়, অন্য কোনো সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে হবে। আবার এ যদি ওয়ান হয়, ওয়ানটা তো একটা রেশনাল নাম্বার, তাহলে এখানে যদি একটা শর্ত দিয়ে রাখতো যে এ নট ইকুয়াল টু ওয়ান, তাহলে কিন্তু ই সমান জিরো হতো। কিন্তু এখানে যেহেতু সেরকম শর্ত কিছু দেওয়া নেই, তাই জন্য ই এর ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না এখান থেকে। তাহলে অপশন ডি এর উত্তরটা হয় সঠিক। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কি? পরের জায়গাতে চলে আসি। নেক্সট কোশ্চেন, লেট এম, এম হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেমন এক্স 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 সবগুলোই একই, such that এক্স ইজ, এক্স গুলো কেমন, এক্স ইজ এ নন জিরো রিয়াল। ওকে, এম একটা সেট, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সেট, যে ম্যাট্রিক্সটা দেখতে এরকম এক্স 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 সবগুলো এলিমেন্টই একই, আর এক্স ইজ এ নন জিরো রিয়াল নাম্বার। তাহলে বলছে দেন the identity element with respect to matrix multiplication, তাহলে গুণের রেসপেক্টে বলা হচ্ছে। গুণের রেসপেক্টে আমাদেরকে আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে বলা হচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট সেটা এখানে যদি ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সই হবে একটা। যাই হোক, অপশন দিয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান, অপশন বি এক্স এক্স জিরো জিরো, অপশন সি এক্স জিরো জিরো এক্স, আর অপশন ডি হাফ 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 হাফ। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে ওই ম্যাট্রিক্সটার, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক্স 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 এক্স। তো এখন রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার হচ্ছে ভ্যালু কিছু সামথিং কিছু একটা ধরে নিল। ওকে, তাহলে পরে ম্যাট্রিক্সটা আমরা ধরলাম এইরকম, যে এ এ এ এ, অবশ্যই এ বিলংস টু আর, রিয়েল নাম্বার। এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি দেওয়া হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও দেখতে একই হবে, বি 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 বি, যাতে করে কি তৈরি হবে, তৈরি হবে ওই ম্যাট্রিক্সটাই, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই। সেটা তো কন্ডিশন নাকি, যে এ তার সাথে কম্পোজিশন যদি ই এর করি, তাহলে যেন এ ফেরতই চলে আসে। তাহলে এ ম্যাট্রিক্স ধরলাম, তার সাথে বি একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সের সাথে কম্পোজিশন যদি করি, এখানে গুণের কথা বলেছে তাহলে গুণের কম্পোজিশন হবে, কম্পোজিশনটা গুণের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপরে এই ম্যাট্রিক্স ফিরে আসে। তাহলে এই গুণের, তাহলে গুণ করে দাও, গুণ করলে কি হবে, এবি এবি টু এবি, টু এবি টু এবি টু এবি, সেকেন্ড, তো এটা সমান হলো এ এ এ, তাহলে টু এবি সমান এ, তাহলে বি, বি এর ভ্যালু হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট হলো হাফ, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হবে হাফ 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 হাফ, এইভাবে চলে আসবে, অর্থাৎ অপশন ডি এর উত্তরটা হয়ে গেল সঠিক উত্তর। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? বোঝা যাচ্ছে? এক মিনিট, পর নেক্সট, পরের প্রশ্ন দেখো, let m
এমন একটি ম্যাট্রিক্স সেট যার ভেতরে ম্যাট্রিক্স রয়েছে এই ধরনের এক্স ওয়াই এক্স ওয়াই। ফার্স্ট কলাম তার এলিমেন্ট একই, সেকেন্ড কলাম তারও এলিমেন্ট একই। যেখানে এক্স ওয়াই বিলংস টু রিয়েল such that এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, মানে এক্স প্লাস ওয়াইটা জিরো হবে না। দেন m is with respect to matrix multiplication. ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি হবে? অপশন এ বলছে সেমি গ্রুপ হবে। তাহলে সেমি গ্রুপের কথা যখন বলছি তখন বুঝে যেতে হবে যে সেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে এবং অ্যাসোসিয়েটিভ হবে। অপশন বি বলছে গ্রুপ হবে। গ্রুপ মানে চারটে প্রপার্টি হোল্ড করবে, ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এবং ইনভার্স থাকবে। অপশন সি বলছে সাইক্লিক গ্রুপ হবে। সাইক্লিক গ্রুপের কথা এখনো বলিনি। সাইক্লিক গ্রুপ মানে হচ্ছে কোনো একটা গ্রুপে যে এলিমেন্ট গুলো থাকবে ওই এলিমেন্ট গুলোকে সামথিং এর পাওয়ার আকারে লেখা যায়, এবং যার পাওয়ার আকারে লিখছি সেটাও কিন্তু ওই গ্রুপেরই এলিমেন্ট হবে। আর অপশন ডি বলা হচ্ছে না। Okay, তাহলে কোনটা হবে? তাহলে প্রথম আমরা দেখবো অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। তো ক্লোজার রিয়েল নাম্বার যেহেতু আছে ক্লোজার হয়ে যাবে, তাহলে অ্যাসোসিয়েটিভটা আমাদেরকে দেখতে হবে। তাহলে পরে আমরা বলতে পারবো যে সেমি গ্রুপ হচ্ছে কিনা। আর এখানে একটা আছে গ্রুপ। তো গ্রুপ দেখার জন্য আমাদেরকে দেখতে হবে কি ইনভার্স দেখতে হবে আর আইডেন্টিটি এলিমেন্ট দেখতে হবে। তাহলে অতটুকুটা আমাদের করতে হবে। অ্যাসোসিয়েটিভ হওয়ার জন্য তাহলে ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম যে এর ভেতরে অনেকগুলো ম্যাট্রিক্স আছে। প্রথমে একটা ম্যাট্রিক্স হলো A1 A1 B1 B1, গুণের রেসপেক্টে হচ্ছে। তাহলে আরেকটা ম্যাট্রিক্স নিলাম A2 A2 B2 B2। তাহলে অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ এই দুটোকে গুণ করো। গুণ করলে কি হচ্ছে? A1 এর সাথে A2 গুণ হচ্ছে, আবার B1 এর সঙ্গে A2। তাহলে এটা হলো A1 A2 প্লাস B1 A2, গুণটা একটু দেখে নিব। আচ্ছা, তারপর B1 B2 A1 দিয়ে হলো A1 B2। আচ্ছা, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম A1 B2 প্লাস B1 B2। আচ্ছা, এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম A1 A2 প্লাস B1 A2 A1 B2 প্লাস B1 B2 এইরকম। তাহলে এই ক্ষেত্রে দেখো যে প্রথম যে রো কলমটা সেটা একই, এবং সেকেন্ড যে কলমটা সেই কলমটা কিন্তু একই। এটা সেকেন্ড কলম, সেটা যা আছে দুটোই এলিমেন্ট সমান। তার মানে এটা বিলংস টু এম হচ্ছে, কারণ এম এর কন্ডিশনে ছিল যে প্রথম কলমটা প্রত্যেকটা এলিমেন্ট একই হবে এবং দ্বিতীয় কলমের এলিমেন্ট গুলো একই হবে। তাহলে অবশ্যই সেটা এম এর মধ্যে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে প্রপার্টিটা হোল্ড করে গেল সেটা সেই প্রপার্টিটার নাম কি? এ আছে, বিও আছে, এম থেকে নিয়েছি, এবার এ কম্পোজিশন বি সেটা কিন্তু এম এর মধ্যে আছে। তার মানে ক্লোজার প্রপার্টি যেটা সেটা কিন্তু হোল্ড করে গেল। এবার এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভও হবে, তোমরা টেস্ট করে দেখবে অ্যাসোসিয়েটিভও হবে। এখন এর ইনভার্স আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, কারণ ইনভার্স যদি না থাকে, ইনভার্স যদি এক্সিস্ট না করে, তার কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে এইরকম। আগে দেখো
যে এর ইনভার্সটা এক্সিস্ট করছে কিনা। তাহলে জানার জন্য কি করবো, ডেট বের করবো, এক্স ওয়াই, এর ডেট বের করবো। তাহলে ডেট কত আসবে, এক্স ওয়াই, ডেট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু ডেট এম এটা ইকুয়াল টু 0, কারো যদি ডেট 0 হয়ে যায় তাহলে তার কিন্তু ইনভার্স এক্সিস্ট করে না। ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তাহলে যেহেতু ইনভার্স নেই, তার মানে তো এটা গ্রুপ হবে না, কারণ সোজা কথা। তাহলে শুধুমাত্র ক্লোজার হচ্ছে এবং অ্যাসোসিয়েটেড যেন হবে, তাই জন্য এটা উত্তর হবে সেমি গ্রুপ। এটা সেমি গ্রুপ হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা? গ্রুপ হচ্ছে না, গ্রুপ যেহেতু হলো না, সাইকেল গ্রুপ হওয়ার আর কোনো গল্প নেই। নেক্সট। আমি একদম স্লো মোশনে করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ। কোনটা গ্রুপ হবে? তার মানে সেটা ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স, এই চারটা প্রপার্টি হোল্ড করবে। অপশন এ, এন কমা সার্কেল, এটা। অপশন ডি। আর এখানে একটা কম্পোজিশন শর্ত দেওয়া রয়েছে যে এ কম্পোজিশন বি সমান হচ্ছে এ প্লাস বি। ওকে। এর কন্ডিশন হচ্ছে এ কম্পোজিশন বি এটা সমান এ হবে। অপশন সি তে বলা হচ্ছে জেড কমা সার্কেল এর কন্ডিশন এ কম্পোজিশন বি এটা সমান হবে এ প্লাস বি প্লাস ওয়ান। এর অপশন ডি, জেড কমা সার্কেল এ কম্পোজিশন বি এটা সমান হবে এ প্লাস টু বি। ওকে। প্রথমটাতে এসে, প্রথমটাতে এ কম্পোজিশন বি কেমন হচ্ছে, যোগ হয়েছে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যোগ হয়েছে, ভালো কথা। তাহলে এখানকার আইডেন্টিটি এলিমেন্ট, যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট সেটা হচ্ছে 0। কিন্তু 0 যেটা, সেটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না। তাহলে যেহেতু আইডেন্টিটি এলিমেন্টটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে না, মানে আইডেন্টিটি এলিমেন্ট নেই, তাহলে যেহেতু 0 আইডেন্টিটি এলিমেন্টটা নেই, তাহলে সেটা কিন্তু গ্রুপ হবে না। কেন, গ্রুপ হতে গেলে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, ইনভার্সও থাকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আছে, অবশ্যই আছে। আইডেন্টিটি এলিমেন্টটাই বি, বুঝতে পারছি, ওই জন্য আবার এ ফিরে চলে এসছে। হ্যাঁ কিনা? আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করছে। আচ্ছা, এবার কম ব্যাপার হচ্ছে ইনভার্সটা এক্সিস্ট করবে কি, সেটা একটা ব্যাপার। কিন্তু এখানেও ন্যাচারাল নাম্বারের কথা বলা আছে, ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা ইনভার্স কিন্তু এক্সিস্ট করবে না। তা 5-এর যখন ইনভার্স করব, 1-এর 5, সেটা কিন্তু ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে হবে না, 1-এর 5। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। z, 0 এটা তো অবশ্যই হবে। আচ্ছা, z, 0 এখানে a প্লাস টু বি দিয়েছে, আইডেন্টিটি এলিমেন্টটা এখানে আমাদেরকে ভাবতে হবে। a প্লাস টু বি দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করছে না। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও কিন্তু হোল্ড করছে না, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি ছিল, এ প্লাস বি কে থাকতে হবে, কিন্তু এখানে যদি এ প্লাস টু বি আছে, তাহলে এটা কিন্তু হোল্ড করছে না। ওকে। তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এর উত্তর হবে সঠিক উত্তর, এ প্লাস বি প্লাস ওয়ান। এর আমার আইডেন্টিটি এলিমেন্ট থাকছে, আর যেহেতু জেড এর মধ্যে আছে, ইনভার্সও কিন্তু থাকবেই। ওকে। নেক্সট।
100%. Which of the following is not a group point? আচ্ছা, গ্রুপ পয়েন্ট নয় মানে হচ্ছে ওটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে না। এন কমা প্লাস অবশ্যই হোল্ড করবে। জেড প্লাস মাইনাস, না, এটা হোল্ড করবে না। মনে রেসপেক্ট অবশ্যই হোল্ড করবে। আর কমা প্লাস অবশ্যই হোল্ড করবে। তাহলে মাইনাস এর রেসপেক্টে যেটা আছে সেটা কিন্তু হোল্ড করবে না। কারণ যদি তুমি মাইনাস এর রেসপেক্টে মাইনাস করো, দুটো এলিমেন্ট নিয়ে নাও এখানে, একটা এলিমেন্ট জেড প্লাসে আছে, দুই একটা এলিমেন্ট সেটাও জেড প্লাসে আছে, থাকে না? মাইনাস করলে 1 - 2 যেটা আছে -1, -1 কিন্তু জেড এর ভিতরে থাকলে জেড প্লাসে বিলংস করছে না। তাহলে অপশন বি কিন্তু একটা গ্রুপ। গ্রুপ তো হবে না, সেমি গ্রুপই হলো না, গ্রুপ আর কি করে হবে? গ্রুপ আইডি হলো না, তাহলে গ্রুপ আর হবে না। তাহলে যেহেতু এটা ক্লোজার প্রপার্টিতে ফেল হয়ে আছে, তার মানে এটা আর গ্রুপ ওয়াইড হবে না, সেমি গ্রুপ গ্রুপ কিছুই হবে না। ওকে, মনোয়েড কিছুই হবে। নেক্সট, মনে করো ডেফিনেশন অফ অর্ডার অফ এ গ্রুপ। একটা গ্রুপের অর্ডার মানে কি? একটা গ্রুপের অর্ডার মানে হচ্ছে গ্রুপের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে সেটা হচ্ছে তার অর্ডার। ওকে, শর্ট ফর্মে বলি, যাই হোক। তো জি কমা সার্ক, এটা হচ্ছে একটা গ্রুপ। ওকে, and একটা এলিমেন্ট এ যেটা জি এর মধ্যে রয়েছে। তো এখন যদি আমরা এর অর্ডার বের, অর্ডার অফ এ গ্রুপ সেটা কি? সেটা যতগুলো এলিমেন্ট থাকে সেটাই। তাহলে যদি আমরা এর অর্ডার বের করি, অর্ডার অফ এ, অর্ডার অফ এ মানে ব্যাপারটা কি? দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার লিস্ট পজিটিভ ইন্টিজার such that, যদি আমরা এর পাওয়ার সেই লিস্ট পজিটিভ ইন্টিজার করি এবং তাতে করে ই হয়ে যায়, তখন আমরা এই যে এন, এই এনটাকে বলবো অর্ডার অফ। অর্ডার অফ এ গ্রুপ না লিখে এখানে করো এলিমেন্ট, এন এলিমেন্ট করো। Okay? এটাকে বলছি আমরা, এটাকে দেখানো হয় কি করে? অর্ডার অফ এ কে দেখানো হয় এইভাবে, অর্ডার অফ এ, অথবা এইভাবেও দেখানো হয় যে এটা হচ্ছে অর্ডার অফ এ। ওকে, এবার যদি তুমি দেখো যে এ এর পাওয়ার তুমি বসাচ্ছ, ইন্টিজার বসাচ্ছ, ই আসছে না, তখন তার অর্ডারটা হয়ে যাবে ইনফিনিটি। ওকে, কখন? যদি এন, ইফ এন ডাজ নট এক্সিস্ট, তখন সেই ক্ষেত্রে অর্ডার অফ এটা হয়ে যাবে ইনফিনিটি। কথা বুঝতে পেরেছো কি? হ্যাঁ কিনা? যেমন ধরো একটা উদাহরণ নিই, জেড কমা প্লাস। ওকে, এখন জেড এর ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে। তাহলে আমি বললাম যে এখন আমি 3 এর অর্ডার জানতে চাই, এর ভেতরে আমি একটা 3 একটা এলিমেন্ট আছে,
যেটা কার ভেতরে আছে সেটা। আমি বললাম যে অর্ডার অফ থ্রিটা কত। অর্ডার অফ থ্রি মানে কি? থ্রির পাওয়ার এমন কিছু করব যাতে করে ই আইডেন্টিটি এলিমেন্ট আসে। এবার যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কত? জিরো। তা তিনের পাওয়ার কত বসালে পরে জিরো? ওকে, তাহলে কি হচ্ছে? এই যে জিরো, জিরো সেটা তো পজিটিভও নয় নেগেটিভও নয়। এবার কোনো কিছু পাওয়ারে তিনের পাওয়ারে কি বসাবো যাতে করে জিরো পাই, এবং সেটা যেন পজিটিভ ইন্টিজারই হয়। তিনের পাওয়ারে বসাবো, যেটা পাওয়ারে বসাবো সেটা যেন পজিটিভ ইন্টিজারই হয়। তো তিনের পাওয়ারে এক বসালে তিন হবে। তো কোনোভাবে কিন্তু আমি জিরো নিয়ে আসতে পারছি না। তখন এই ক্ষেত্রে আমরা বলবো যে অর্ডার অফ থ্রি যেটা, সেটা কিন্তু হচ্ছে ইনফিনিটি। কথা কি বুঝতে পেরেছো? নাকি না? হুম? হুম। ও, আমি তো ক্লাস রেকর্ড করছি, আমি এমন ভাবে বলছি যেন মনে হচ্ছে লাইভ ক্লাস করাচ্ছি। যাই হোক, কোশ্চেন, ইন দ্য গ্রুপ গ্রুপের এলিমেন্ট হচ্ছে ওয়ান, ওমেগা, ওমেগা স্কোয়ার, আন্ডার মাল্টিপ্লিকেশন the order of omega is। ওমেগাটা অর্ডার কত? অপশন এ বলছে থ্রি, অপশন বি বলছে সিক্স, অপশন সি বলছে -3, এবং অপশন ডি বলা হচ্ছে 9। তাহলে এটা আন্ডার মাল্টিপ্লিকেশন আছে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি? আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই ওয়ান, থাকে না? কারণ আইডেন্টিটি এলিমেন্ট মানে কি? যে কোনো একটা এলিমেন্টকে কি দিয়ে গুণ করলে সেই এলিমেন্টটাই থাকবে, যেহেতু মাল্টিপ্লিকেশনের ব্যাপার রয়েছে। যেমন একের আইডেন্টিটি এলিমেন্ট কি হবে না, তো এককে কি দিয়ে গুণ করলে পরে এক হবে, তো আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু এক হবে। কথা বুঝতে পারা গেছে? তাহলে ই কিন্তু হচ্ছে ওয়ান, আইডেন্টিটি এলিমেন্ট। ওমেগার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট ওয়ান, গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ওয়ানই হয় প্রত্যেকটা এলিমেন্ট। তার মানে বিষয়টা কি বলতে চাইছি, যে আমি ওমেগার অর্ডার চাইছি, তাহলে ওমেগার পাওয়ার কি করলে পরে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছো? বা আরেকবার বলছি, দেখো, ওমেগার পাওয়ার কি করলে পরে, কি লিখলে পরে আইডেন্টিটি এলিমেন্ট যেটা এক হয়ে যাবে। তাহলে ওমেগার পাওয়ার যদি তিন দিয়ে দিই তাহলে সেটা ওয়ান, থাকে না? ওমেগার পাওয়ার তিন দিলাম তাহলে এক, তাহলে এই যে ওমেগার পাওয়ার তিন দিয়ে দিলাম, এই তিনটাই কিন্তু হচ্ছে অর্ডার। তাহলে ওমেগার যে অর্ডার সেটা কিন্তু হচ্ছে তিন। ওকে, বুঝতে পেরেছো কি পারো? আচ্ছা, যদি বলতাম যে ওমেগা স্কোয়ার এর অর্ডার কত, এর অর্ডার কত? ওকে, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে, তাহলে তোমাকে ভাবতে হতো যে ওমেগা স্কোয়ার তার পাওয়ার কত দেব যাতে করে এক হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছো? ওমেগা স্কোয়ার তার পাওয়ার কত দেব যাতে করে এক হয়ে যায়। তো আমরা ওমেগা কিউব জানি, তাহলে আমরা লিখতে পারবো যে ওমেগা স্কোয়ার তার পাওয়ার দেব তিন, এটা সমান এক। এইভাবে লিখতে পারি এটাকে, ওমেগা কিউব তার স্কোয়ার। ওমেগা কিউব মানে এক, আর একের স্কোয়ার মানে এক, তাহলে এক চলে গেল। তাহলে ওমেগা স্কোয়ারের পাওয়ার কত দিলাম? তিন। তাহলে এই ক্ষেত্রে আইডেন আমার অর্ডার যেটা ওমেগা স্কোয়ারের যে অর্ডার সেটাও কিন্তু এলো তিন। কথা বুঝতে পেরেছো কি পারো? হ্যাঁ কি? নেক্সট।
আচ্ছা, এবারে লেখো, পয়েন্ট করো, ডেফিনেশন লেখো। অর্ডার অফ এ গ্রুপ। যদিও আমি এই বিষয়টা আগেই বলে ফেলেছি অর্ডার অফ এলিমেন্ট পড়াতে। তাহলে জি কমা সার্কেল, এই যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, এটা যদি গ্রুপ হয় মানে এইটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, এবং এর প্রত্যেকটা এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এবং প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, তাহলে সেটা গ্রুপ হবে। তাহলে অর্ডার অফ জি, এটাকে আমরা লিখবো কিভাবে? অর্ডার অফ জি, এইভাবে, অথবা এইভাবে লিখতে পারি, অর্ডার অফ জি। এই অর্ডার অফ জি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। কোথায়? এন জি, জি এ যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে কিন্তু অর্ডার অফ জি। এখন যদি দেখো অর্ডার অফ জি, জি এর যে অর্ডার সেটা হচ্ছে ফাইনাইট, তখন আমরা এই জি কমা সার্কেলকে আমরা বলবো ফাইনাইট গ্রুপ। বোঝা গেছে কি? যায় জি কমা সার্কেলকে আমরা কিন্তু বলবো ফাইনাইট গ্রুপ। ওকে, বলো। নেক্সট, কিছু প্রপার্টিজ লিখে রাখো, সেগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে। সাম প্রপার্টিজ, জি কমা সার্কেল, এই যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, এটা একটা গ্রুপ। গ্রুপ মানে বুঝতে পারছো, সেটা চারটে প্রপার্টি হোল্ড করবে। এ একটা এলিমেন্ট যেটা কিন্তু জি এর মধ্যে থেকে নেওয়া হয়েছে, তাহলে পরে 1 নম্বর কন্ডিশন, অর্ডার অফ এ যা হবে, অর্ডার অফ এ ইনভার্সও তাই হবে। 2 নম্বর প্রপার্টিস লেখো, যদি অর্ডার অফ এ এটা এন হয়, তাহলে পরে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এন সমান ই, একটু আগে বলেছি। এবং যদি দেখা যায় যে এ এর পাওয়ার এম করলেও ই হয়ে যাচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে, তাহলে পরে আমরা বলতে পারবো যে এন এম দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই এন। ওকে, এন বাই এন। 3 নম্বর প্রপার্টিস। অর্ডার অফ এ সেটা এন। ওকে, দেন এ এ স্কোয়ার এ কিউব, এইভাবে এ এর পাওয়ার বাড়তে বাড়তে এ এর পাওয়ার এন মাইনাস ওয়ান, লাস্টে এ এর পাওয়ার এন। আর এ এর পাওয়ার এন মানে কিন্তু হয়ে গেল ই। এরা ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি। ওকে, 4 নম্বর প্রপার্টিস লিখো, যদি অর্ডার অফ এ এটা সমান এন হয়, তাহলে দেন ফর এ পজিটিভ ইন্টিজার
এম এম একটা পজিটিভ ইন্টিজারের জন্য অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, সেটা কি হবে? সেটা হবে এন বাই মানে অর্ডার বাই জিসিডি অফ এম এন। কথা বুঝতে পেরেছি তো? তার মানে যদি তুমি জানছো যে এর অর্ডারটা হচ্ছে এন, কিন্তু তোমাকে বললো যে আচ্ছা এর অর্ডারটা তো এন, এখন তুমি বের করো এর এর পাওয়ার সামথিং কিছু, তার অর্ডার কত হবে। তখন ওই যে অর্ডারটা তোমার জানা আছে অগ্রিম, সেটাকে ভাগ করে দেবে যেটা জানা আছে, আর যেই পাওয়ারটা বের করতে বলেছে সেই পাওয়ারটা গসাগু দিয়ে ভাগ করে দেবে। তাহলে তোমার উত্তর হয়ে যাবে। কেমন ব্যাপার, একটা উদাহরণ লিখলে পরে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা কোশ্চেন, লেট জি বি এ গ্রুপ and এ একটা এলিমেন্ট জি এর, and if অর্ডার অফ এ, এটা 17 বলে দিয়েছে। ভালো কথা। তার মানে এ এর পাওয়ার 17 সমান ই আসবে। তাহলে এখন বলছে অর্ডার অফ এর পাওয়ার 18, সেটা কত হবে? কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এখন আমাকে বের করতে বলা হয়েছে অর্ডার অফ এ এর পাওয়ার 18। প্রথম পাওয়ার পাওয়ার বাদ দিয়ে শুধুমাত্র অর্ডার অফ এ, সেটা কত হয়? সেটা হয় 17। তাহলে উপরে লিখলাম 17, নিচে আসবে জিসিডি অফ 17 হচ্ছে এ এর অর্ডার, আর বের করতে বলেছে এ এর পাওয়ার 18, তাদের জিসিডি। তাহলে 17 আর 18 জিসিডি হচ্ছে 1। তাহলে 17/1 মানে 17 হয়ে গেল। কথাই বুঝতে পেরেছি বা হ্যাঁ কি না? তাহলে এটাই হয়ে গেল। নেক্সট পরের কোশ্চেন। সাপোজ a group G contains elements A and B such that কেমন order of A টা 4 and B আর একটা এলিমেন্ট আছে, ওই order of B সেটা হচ্ছে 2, and আরেকটা বলেছে A কিউব B এটা সমান হচ্ছে B এ, এই কন্ডিশন। তাহলে পরে এখন বের করতে বলেছে অর্ডার অফ এ বি, সেটা কত হবে। ওকে, তাই কিনা? তাহলে এই যে অর্ডার অফ এ সেটা 4, তার মানে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার 4 মানে আইডেন্টিটি এলিমেন্ট কি। অর্ডার অফ বি এর সমান 2, তার মানে বলতে পারি বি স্কোয়ার এটা সমান কি, একই। এখন কোয়েশ্চেন কি বলেছে, অর্ডার অফ এ বি, তার মানে কোয়েশ্চেন হিসাবে যে এ বি এর পাওয়ার কত হবে যাতে করে ই হয়ে যায়, এটা আমাদের কাছে জানা হচ্ছে। আর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এ কিউব বি এটা সমান বি এ দেওয়া রয়েছে। এ টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে ই ইউজ করতে পারবো, আর বি এর যদি স্কোয়ার হয় তাহলে ই ইউজ করতে পারবো। একটা কাজ করো, এ দিয়ে গুণ করে দাও তখন বাম লেফট সাইডে, এ টু দি পাওয়ার 4 বি সমান এ বি এ। কথা বুঝতে পেরেছো? লেফট সাইডে এ দিয়ে গুণ করো। এ টু দি পাওয়ার 4 মানে ই, ওর কোনো ঝামেলা নাই। তাহলে বি সমান দাঁড়ালো আমাদের এ বি এ। ওকে, একবার বি দিয়ে গুণ করে দাও রাইট সাইডে। তাহলে এটা বি 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 স্কোয়ার, এটা হলো এ বি এ
বি থেকে। এখন বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে আবার ই, বি স্কোয়ার মানে ই। আর এ বি, এ বি মানে এ বির স্কোয়ার। তাহলে এ বির স্কোয়ার ছিল হলো ই। তাহলে হয়ে গেল আমার অর্ডার, অর্ডার হয়ে গেল 2। কথা বুঝতে পেরেছো? এখন পরের প্রশ্নতে চলে আসি। In a group, G, G একটা group, the number of elements A belongs to G such that A square equal to A is. Okay. তাহলে এলিমেন্ট কয়টা রয়েছে যদি A স্কোয়ার ইকুয়াল টু A হয় সেই ক্ষেত্রে। ওকে, তাহলে কি করে বের করবো? তাহলে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটাকে ইউজ করব। আচ্ছা, অপশন গুলো লিখে নিই। অপশন এ বলছে 0, অপশন বি বলছে একটা এলিমেন্ট আছে, অপশন সি বলছে দুটো এলিমেন্ট আছে, আর অপশন ডি বলছে যে কোনোটাই নয়। তাহলে এখন আমাদের দেওয়া রয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু এ। এখন যদি আমি এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, okay, তাহলে কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। উভয় পক্ষকে এ ইনভার্স দিয়ে গুণ করলাম। এ ইনভার্স দিয়ে গুণ করলে কি হবে? এ ইনভার্স এ, এ সমান এ ইনভার্স এ। তাহলে এ ইনভার্স এ তো ওটা উড়ে গেল, তাহলে এ সমান এ ইনভার্স এ উড়ে দিয়ে ই, এ সমান ই। তার মানে এটাকে আমরা বলতে পারি যে এ এর পাওয়ার 1 সমান ই। তাই না? তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে অর্ডার অফ এ, এটা সমান হচ্ছে 1। এর অর্ডারটা হচ্ছে 1। এখন এর অর্ডার হয়ে গেল আমাদের 1, তার মানে তো একটা এলিমেন্ট হচ্ছে। এ ইনভার্সের অর্ডারও তো সেম হবে, তাহলে একটি মাত্র এলিমেন্ট, অর্থাৎ অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক। The roots of x to the power 4 minus 1 equal to 0, অর্থাৎ এই পেশায় যে রুটস গুলো হবে forms under multiplication। তো কি ফর্ম করবে কোন এখানে? অপশন এ বলছে গ্রুপ ফর্ম করবে, অপশন বি বলছে সেমি গ্রুপ ফর্ম করবে, অপশন সি বলছে মনোয়েড ফর্ম করবে, অপশন ডি বলছে সবগুলোই ফর্ম করবে। আর সবগুলোই মানে গ্রুপ হলো 4টে প্রপার্টি: ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, ইনভার্স এবং আইডেন্টিটি এবং হচ্ছে ইনভার্স। সেমি গ্রুপ মানে হচ্ছে দুটো প্রপার্টি, ক্লোজার অ্যাসোসিয়েটিভ, আর মনেড মানে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আর আইডেন্টিটি। ওকে, তাহলে এই রুটস গুলো বের করতে হবে। তাহলে কি আসবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0।
তো x সমান কি আসবে? x সমান আসবে 1 মাইনাস 1 i আর মাইনাস, হ্যাঁ কিনা? তো যে সেটটা তৈরি হচ্ছে, এখন সেট লিখছি, এটা গ্রুপ হবে কিনা বলতে পারছি না, ওই জন্য জি দিয়ে লিখলাম। 1 মাইনাস 1 i মাইনাস, এটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করে, এবং এটাকে আমরা সাইক্লিক গ্রুপ বলি। ঠিক আছে, এবং i এর পাওয়ার করলে পরে সবগুলো আমরা ফিরে পাবো। আর মাইনাস 1 এর যদি পাওয়ার করি, তাহলে মাইনাস 1 প্লাস 1, না, শুধু i এর পাওয়ার করলে সবগুলো ফিরে পেয়ে যাবো, i মাইনাস i। ঠিক আছে, i এবং মাইনাস i যদি পাওয়ার করি তাহলে সবগুলো পাবো, মানে এটা কিন্তু সাইক্লিক গ্রুপ হয়। এটা যারা যে জানো তারা প্রত্যেকেই ব্যাপারটা বুঝে গেছো। যাই হোক, এখানে আমরা আইডেন্টিটি এলিমেন্ট দেখবো, গুণের রেসপেক্টে বলেছে যেহেতু। তো গুণের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট এক হয়। এক আছে এস এর ভেতরে, অবশ্যই আছে। আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই আছে। আচ্ছা, এবার দেখতে হবে ইনভার্স। ইনভার্স আছে কেন? একের ইনভার্স অবশ্যই আছে, গুণের রেসপেক্টে 1/1 আছে। মাইনাস একের ইনভার্স, সেটাও আছে। এখন আই এর ইনভার্সটা কি হয় সেটা দেখতে হবে। আই এর ইনভার্স হচ্ছে মাইনাস, সেটাও আছে, অসুবিধা নেই। আর মাইনাস আই এর ইনভার্স আই, সেটাও আছে। আর মাইনাস একের ইনভার্স, সেটা তো মাইনাস এক, সেটাও আছে। তাহলে সবগুলো ইনভার্স আছে এবং আর সব আইডেন্টিটি এলিমেন্টও আছে, তার মানে এটা কিন্তু অপশন ডি হয়। আচ্ছা, সাইক্লিক গ্রুপ হচ্ছে এটা, সাইক্লিক গ্রুপটা পরে তখন বলছি, হ্যাঁ। এখানকার জেনারেটর হচ্ছে আই এবং মাইনাস আই জেনারেটর হলো পরে এটা সাইক্লিক গ্রুপ, এটা দেখে বলা যায় সাইক্লিক গ্রুপ। ওকে, নেক্সট। নেক্সট ডেফিনেশন লেখো। সাবগ্রুপ। সাবগ্রুপ মানে গ্রুপ হবে এবং অন্য একটা গ্রুপ সেটা সাবগ্রুপ হবে কিনা সেটা। জি কমা সার্কেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। গ্রুপ মানে চারটে প্রপার্টি হোল্ড করে। ওকে, এখন এইচ হচ্ছে একটা সাবসেট অফ জি। জি এর একটা সাবসেট, মানে জি এর ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে এইচটা তৈরি হচ্ছে। তাহলে পরে যদি এই এইচ কমা সার্কেলটা একটা গ্রুপ হয়, দেন এইচ কমা সার্কেল is called a subgroup of G. ওকে, এখন বোঝা গেছে। তাহলে একটা গ্রুপ আছেই আমাদের অলরেডি, তারই কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি হচ্ছে এবং সেই সেটটাও দেখা যাচ্ছে এক গ্রুপ ফর্ম করছে, অর্থাৎ চারটে প্রপার্টি হোল্ড করে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে সাব গ্রুপ বলবো, যে মেন সেটটা ছিল বা মেন গ্রুপটা ছিল তা। কেমন ব্যাপার, একটা উদাহরণ নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন জিটা হয়তো জেড কমা প্লাস, এটা তো group। এখন এইচ যে সেটটা, সেটা হচ্ছে এটা 2z এর সেট। ওকে, 2z এর সেট মানে জেড এর ভ্যালু 1 যদি ধরে নাও, তাহলে 2, 4, 6, 8, 10 এইরকম, বা মাইনাস হলে পরে -1 -2 এগুলো, তাহলে এগুলো তো সেই জেড এর ভিতরে থাকছে সবগুলো। তাহলে পরে আমরা এই 2z কমা প্লাস যেটা তৈরি হচ্ছে সেটা একটা গ্রুপ হচ্ছে।
তখন এইটাকে আমরা বলবো সাবগ্রুপ অফ কার সাবগ্রুপ, না তো জেড কমা প্লাস। এই হচ্ছে কথা। ওকে, অসুবিধার কোনো কিছু নেই। এবার একটা থিওরি দেখো, এসএলএসটি ম্যাথমেটিক্স এর অনলাইন যে সমস্ত ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন জায়গায় আমি ঘেটে দেখেছি তাদের কিন্তু ফিস প্রচুর হাই। কেউ 7,000, কেউ 10,000, কেউ 4,000, কেউ 5,000, যে যা যা পারছে চাইছে। ওই জন্য এক প্রকার রাগ করেই বা অভিমান করেই আমি কিন্তু এসএলএসটি ম্যাথমেটিক্স এর ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে দিতে শুরু করেছি। ওকে, যাতে করে আরে বাবা একটা ছেলে সে চাকরি পাবে, চাকরি পাওয়ার পর তার বেতন হবে, ঠিক আছে ঠিক আছে, পরেও বেতন পাবে। এখন তো তার হাতে টাকা পয়সা নেই, সে তো এখন টিউশন পড়িয়ে সংসার চালাচ্ছে, সে তো কোনো একটা কোম্পানিতে কাজ করছে, বা সে তো হয়তো কোনো একটা প্রাইভেট স্কুলে 5,000 টাকা 7,000 টাকায় চাকরি করছে। এবার 7,000 টাকা পাচ্ছে সে মাসে, 7,000 টাকা দিয়ে কোর্স কিনবে এসএলএসটি ম্যাথমেটিক্স, সেটা তো পসিবল নয়। এই জন্যই আমি কিন্তু ইউটিউবে ফ্রিতে দিতে শুরু করছি ক্লাসগুলো, যাতে করে যে সমস্ত গরিব ঘরের ছেলে মেয়ে, ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে গরিব ঘরে, টাকার অভাবে কোচিং নিতে পারছে না, তারা কিন্তু এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। তো সবগুলোই ফ্রিতে পেয়ে যাবে, অসুবিধা নেই। থিওরি লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ, a non-empty set, non-empty subset H of G forms a গঠন FORMS subgroup, আর সাবগ্রুপ G কমা সার্কেল। কখন? if and only if। এক নম্বর কন্ডিশন, এ একটা এলিমেন্ট, সেটা এইচ এর ভেতরে আছে, বি একটা এলিমেন্ট, সেটাও এইচ এর ভেতরে আছে। তাহলে পরে এ কম্পোজিশন বি অবশ্যই এইচ এর মধ্যে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এ যদি এইচ এর ভেতরে একটা এলিমেন্ট হয়, তাহলে অবশ্যই এ ইনভার্স কেও এইচ এর মধ্যে থাকতে হবে। এবং এই দুটোকে যদি আমরা কম্বাইন্ড করি, এক আর দুইকে, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারবো এ কম্পোজিশন বি ইনভার্স, সেটা অবশ্যই এইচ এর ভেতরে থাকে। ওকে, নেক্সট। তাহলে একটা কোশ্চেন লেখো, এই থিওরিটার উপর বেস করে একটা কোশ্চেন লেখো। The necessary and sufficient condition for a non-empty subset H of a group G to be a subgroup, subgroup হবে, okay, is that A belongs to H, B belongs to H। তাহলে পরে কি হবে? নেসেসারি কন্ডিশনটা কি? বি ইনভার্স এ, সেটা এইচ এর ভেতরে থাকবে, যদি তার ইনভার্স সেটা বিলংস টু এইচ হবে,
এ বি ইনভার্স সেটা বিলংস টু এইচ হবে না কোনোটাই। তো থিওরি একটু আগে বললাম এ কম্পোজিশন বি ইনভার্স সেটা এইচ এ থাকে, কম্পোজিশনটা এখানে গুণ আছে, ওই জন্য এ বি ইনভার্স ডিরেক্ট লেখা আছে, অসুবিধা নেই। তাহলে এ বি ইনভার্স বিলংস টু এইচ, এটাই হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন। কথাটা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। নেক্সট পরের প্রশ্ন, যে সাবগ্রুপ of multiplicative group S, comma, where S equal to 1 minus 1 I minus, তাহলে এই যে একটা সেট আছে এর সাবগ্রুপ বের করতে হবে। ওকে, এই মাল্টিপ্লিকেটিভ যে গ্রুপটা আছে তার সাবগ্রুপটা কি হবে? অপশন এ বলছে সাবগ্রুপটা হবে 1, I। অপশন বি I, মাইনাস I। অপশন সি 1 minus 1 আর I। অপশন ডি 1, মাইনাস 1। ওকে, সাব গ্রুপ যে হবে সে গ্রুপের শর্ত মানবে, তার ভেতরে ইনভার্স থাকবে। সেকেন্ড, একের ইনভার্স তো এক নিজেই অপশন এতে আছে, কিন্তু আই এর ইনভার্স -1, কিন্তু -1 এখানে নেই, বাদ হয়ে গেল। পরেরটাতে ইনভার্স চেক করতে পারো, আই এর ইনভার্স -i, ইনভার্স তো আছে, অসুবিধা নাই, -i এর ইনভার্স আই সেটাও আছে। আইডেন্টিটি এলিমেন্ট দেখো, আইডেন্টিটি এলিমেন্ট কে, আই এর আইডেন্টিটি এলিমেন্ট কে, যাতে করে গুণের রেসপেক্টে বলেছে, তার মানে 1 হবে, 1 হবে আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে আই এর সাথে তাকে গুণ করব যাতে করে 1 হয়ে যায়। তাহলে আই এর সাথে গুণ করতে হবে -i কে, তাহলে -i কিন্তু আছে, -i আছে, তাহলে আই এর যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা কিন্তু -i সিলেক্ট করছে। দেখেন, কেন আই স্কোয়ার মানে -1, এখন -i এর আইডেন্টিটি এলিমেন্ট আছে কি? -i এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, -i, তাকে আই দিয়ে গুণ করলে আই স্কোয়ার মানে -1, -1, তাহলে মাইনাস আছে +1, তাহলে -i এর যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা কিন্তু i, তাই তো নাকি? ও, ইনভার্সের ডেফিনেশন বলছি, ইনভার্স করে দিলাম, কিন্তু ইনভার্স বের করার ফর্ম, আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, যাতে করে আই হয়ে যায়, তাহলে আই কে কত দিয়ে গুণ করলে পরে আই হবে, ইনভার্স তো আছে, আইডেন্টিটি এলিমেন্ট দেখছি, তাহলে আই কে 1 দিয়ে গুণ করলে আই হবে, কিন্তু এক তো এখানে নেই, বাদ হয়ে গেল। এইখানে এসো, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট আছে, ইনভার্স, আই ইনভার্স -i নেই, বাদ হয়ে গেল। একের ইনভার্স -1, -1 এর ইনভার্স 1, আইডেন্টিটি এলিমেন্ট 1 আছে, তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক। কথা বুঝতে পারছি তো? তাহলে যখন আমরা গ্রুপ চেক করব, গ্রুপ চেক করার সময় ক্লোজার অ্যাসোসিয়েটিভ দেখার আগে আমরা একবার আইডেন্টিটি আর ইনভার্স দিয়ে দেখে নেব। কেন, এই আইডেন্টিটি যদি না থাকে গ্রুপ হবে না, ইনভার্স না থাকে তাহলে গ্রুপ হবে না। এবার তুমি কোথাও ক্লোজার যদি দেখো, ক্লোজার দেখলে তারপর হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ দেখলে হয়ে গেল, তারপর আইডেন্টিটি দেখছো হয়ে গেল, তারপর ইনভার্স দেখছো
এবার হলো না। তাহলে এতগুলো সময়টা নষ্ট। ওই জন্য ১ম এ আইডেন্টিটি ইনভার্স কে দেখবে সোর্স পয়েন্ট। ঠিক আছে? তাহলে পরে সেক্ষেত্রে তোমাদের বেশি সুবিধা হবে। তো যাই হোক থাকলো আজকে ক্লাসে এতটুকুই আমাদের আলোচনা থাকলো। খুব অল্প স্বল্পই থাকলো আপাতত। হ্যাঁ? ৩০ মিনিটের মোটামুটি ক্লাস। এটা আপলোড করে পরের দিন তখন আমরা একটা থিওরেম আলোচনা করবো, ল্যাগ্রাঞ্জেস থিওরেম সেটা নিয়ে তখন পরের দিন আমরা আলোচনা করবো। কেমন? তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও এবং আমি যেটা বললাম যে এসএলএসটি ম্যাথমেটিক্স এর 9-10% আপাতত পুরো সিলেবাস কমপ্লিট করার একদম পুরো ভিডিও আপলোড করে দেওয়া হবে ইউটিউবে ধীরে ধীরে। কারণ হচ্ছে প্রচুর টাকা চাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে অত টাকা ছেলেপেলে দিতে পারবে না। ওই জন্যই আমি কিন্তু পুরোটাই ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করছি। প্রচুর টাকা চাইছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি দেখেছি, কেউ 7,000, কেউ 10,000, কেউ 5,000, যে যেমন আছে টুটি মুচড়ে টাকা নিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে এসএলএসটি ম্যাথমেটিক্স তেমন খুব একটা বেশি পরিমাণে শিক্ষক নেই, যেমনটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অ্যাভেলেবেল। কিন্তু ম্যাথমেটিক্স এর, ফিজিক্স এর, কেমিস্ট্রি কিন্তু কম। তো আমার তো ম্যাথমেটিক্স, ওই জন্য আমি এটাকে ইউটিউবে কিন্তু যতটা পারবো চেষ্টা করবো পুরো সিলেবাসটাই কিন্তু কমপ্লিট করে ইউটিউবে দিয়ে দেবো। পরবর্তী ক্লাসে পরের দিন থেকে দেখা হবে।